আজকে আমরা আলোচনা করব এর আগের বিগত বছর 2024-এর মাধ্যমিকের যেটা পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রের ওই এমসিকিউ এসএকিউ এর 1 2 3 4 দাগের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কগুলো শুরু করি। আমাদের এটা হচ্ছে 2024 মাধ্যমিকের অঙ্ক কোশ্চেন। তাহলে এক দাগের গুলো কি বলেছে দেখো। এক দাগেরটা বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে তৃতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে অঙ্কটা করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। এক দাগেরটা ঠিক আছে, কি বলেছে এখানে ধরে নিব, ধরি আসল পি টাকা ধরতে পারো বা 100 টাকা ধরতে পারো, যার যেটা ইচ্ছা। ধরি আসল পি টাকা, ঠিক আছে। তাহলে প্রথম বছরের সরল সুদটা চক্রবৃদ্ধি সুদটা কি হয়? সমান হয়। তাহলে প্রথম বছরে একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা কি হবে? সরল সুদ সমান চক্রবৃদ্ধি সুদ, এই দুটা সুদ সমান হয়, তার জন্য i = p/100। p মানে আসল, হ্যাঁ, আর টি মানে 10 বছর, যেহেতু 10% বলেছে, পি আর এর মান আর টি এর মান 1 বছর। তাহলে প্রথম বছরের জন্য, তার জন্য কি হয়ে যাবে? 100 টাকা হবে। ঠিক আছে, কাটাকাটি করি, তাহলে এখানে কত আসবে? p/10 এত টাকা আসছে। এটা সুদ আসছে প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যেহেতু সমান হয়, তার জন্য এটা হচ্ছে আমাদের p/100 আসছে। প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, তার জন্য এটা আসছে। অতএব দ্বিতীয় বছরের সরল সুদ কত হবে? তাহলে দ্বিতীয় বছরের সরল সুদ যদি p/10 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরে আসল কত হবে? দ্বিতীয় বছরের আসল কত টাকা হবে? এটা সুদ, সুদ প্লাস কি হয়ে যাবে? আসল। ঠিক আছে, তো এটাকে যদি আমি করি, এখানে ভগ্নাংশ যোগ করে নিবে, তাহলে 10p আর একটা p, 11p বাই কি হয়ে যাবে? 10 এত টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যদি বার করি, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? পিটা এখন কি, এটা হয়ে যাবে 11p/10 ইন্টু 1 বাই কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে যদি কাটাকাটি করতে যাই, তাহলে এখানে কত কাটবে? উপরে এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে 11p বাই কি হয়ে যাবে? 100 এত টাকা। তাহলে কি করবো আমরা? দ্বিতীয় বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত। অতএব দ্বিতীয় বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? p/10 অনুপাত কত হয়ে যাবে? 11p/100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে p এটা কোনাকুনিতে গুণ করি, তাহলে 10 11। তাহলে অপশন নম্বর কত হবে আমাদের? বি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই বি নম্বর দাগের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরটা দেখো, তারপরটা বলেছে ax² + abcx + bc = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে এখানকার মধ্যে কোনটা ঠিক হবে? ঠিক আছে, চলো আমরা আগে অঙ্কটা করে নিই। 2 দাগের অঙ্কটা এরকম দেওয়া আছে কি, ax² + abcx + bc = 0। তাহলে এখানে একটা বীজ অপরটি কি অনন্যক যদি হয়, তাহলে দুটি বীজ ধরি, বীজ দুটি হলো, তাহলে একটা যদি আলফা ধরি, তাহলে অপরটা এর অনন্যক মানে 1/α হয়ে গেল। তাহলে আলফা ইন্টু এদের গুণ যদি ফর্মুলা করি, আলফা দুটো বীজের গুণফল মানে কি c/a। তাহলে c এ কি দেওয়া আছে? bc, bc/a মানে কি এই দেওয়া আছে, তাহলে a বসে গেল। এটা কেটে গেলে কি হয়ে যাবে? a = a সমান bc,
এটা হচ্ছে আমাদের আসছে অ্যান্সার। এটা অ্যান্সার কত নম্বরে আছে? এ ইকুয়াল টু বিসি, ডি নম্বর অপশনে আমাদের দেওয়া আছে। দেখো ডি নম্বর অপশনে এ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, তাহলে এটা হলো 3 দাগেরটা আমাদের। 2 দাগের 3 দাগেরটা কি বলেছে? 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? ধরে নাও এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্ত, এটা বলে দিয়েছে 7 সেমি, ধরো এটা 7 সেমি। আর একটা এর মাঝখানে একটা আর বৃত্ত আছে, বলেছে অন্তস্থ ভাবে করেছে, ধরে নাও এরকম একটা বৃত্ত আর দেওয়া আছে এর মাঝখানে। তাহলে বলছে এদের কেন্দ্রদ্বয়, এটা একটা কেন্দ্র হতে পারে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? এটা থেকে এটা ধরে নিচ্ছে ওদের কেন্দ্র, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত হবে? তাহলে এরকম যদি দূরত্ব থাকে তাহলে কি করবে তোমরা? 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট, এটা যেহেতু ব্যাস বলেছে, ব্যাসার্ধ না, এটার ব্যাস, এটা গোটাটার ব্যাস হচ্ছে 7 সেমি, আর গোটাটার এটা কত হয়ে যাচ্ছে? এটা গোটাটার ব্যাস হচ্ছে 5 সেমি। তাহলে ব্যাস যদি এটা হয়, তাই তো, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমি এটা টোটাল থেকে এটা বাদ দিলে আমি পেয়ে যাব, তাই না? তাহলে কি আসবে? অন্তঃস্পর্শ বলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আসবে, অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব আসবে কত? 7 - 5 চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? 2 সেমি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম যদি হয়, যদি অন্তস্থ ভাবে স্পর্শ করে, তাহলে দুটো ব্যাস থেকে মাইনাস করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর কত? অপশন নাম্বার বি হচ্ছে 2। অপশন নাম্বার বি 2 টাকা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো, তারপরে কি বলেছে? তারপরটা বলেছে tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত হবে? এই টাইপের যদি অঙ্ক বার করতে বলে তাহলে ভেবে নিবা কি যেটা দেওয়া থাকবে তাদের আমরা কি করব? বর্গ করব। ঠিক আছে, যদি বর্গ করি তাহলে একটা জিনিস দেখো, ধরে নিচ্ছি এখানে tan থিটা দেওয়া আছে 4 দাগের, তাই না? tan থিটা দেওয়া আছে, tan থিটা প্লাস cot থিটা এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে যদি আমি রুট tan থিটা তার স্কোয়ার, তাহলে স্কোয়ার tan ওটাই থাকছে, প্লাস রুট ওভার cot স্কোয়ার থেকে এটা করা হবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি? রুট ওভার tan থিটা মাইনাস রুট ওভার কি হয়ে যাবে? cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে কি? রুট tan থিটা ইন্টু রুট cot থিটা। তাহলে এখান থেকে তাহলে কত আসছে? রুট ওভার tan থিটা মাইনাস রুট ওভার cot থিটা স্কোয়ার। এটার মান কত হয়ে যাচ্ছে? এখানে 2ab ছিল, তাহলে এটার মান যেহেতু 1, তাহলে কি হয়ে যাবে? এখানে 2 হয়ে গেল। ঠিক আছে, শুধু 2 থাকছে, এটা মানটাকে cot মানে 1/tan হচ্ছে, তাহলে রুট cot মানে 1/√tan হচ্ছে, তাহলে উভয় পক্ষে কেটে যাবে, তাহলে শুধু কি থাকছে? 2 থাকছে। তাহলে এখানে কি থাকবে দেখো, এটার মান যদি 0 হয়ে যায়, ঠিক আছে, এর মান, তাহলে যেহেতু আমরা এটা লিখতে পারবো, যেহেতু tan থিটা মাইনাস রুট cot থিটা তার স্কোয়ার এর সর্বনিম্ন মান হচ্ছে, এর সর্বনিম্ন মান হচ্ছে 0। সব থেকে ছোট মান হচ্ছে কোনো বর্গের, এটা কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয়, তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে সর্বনিম্ন মান কি থাকছে? পরে 2 থাকছে। তাহলে অতএব যে লিখতে পারবো tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে অপশন নম্বর কত হচ্ছে? বি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো পরেরটা কি বলেছে? সমান ভূমি বিশিষ্ট, বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের আয়তন কত? আচ্ছা, তাদের উচ্চতা কি বলেছে? অর্ধগোলকের এবং নিরেট চোঙের উচ্চতা বলে দিয়েছে সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত? তাহলে যেহেতু অর্ধগোলক উচ্চতা, আচ্ছা এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবে। অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য একই হচ্ছে, তাহলে আর ধরে নিচ্ছে,
ঠিক আছে, তাহলে এখানে লিখে দেব কি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান চোঙের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার বলেছে অর্ধগোলকের উচ্চতা সমান চোঙের ব্যাসার্ধ, এই যে এটা চোঙের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধের সমান কি হবে, এটাও আর একক হয়ে যাচ্ছে তাহলে এইচ এর মানটা। তাহলে এখানে অর্ধগোলক আর চোঙের আয়তনের অনুপাত কত হবে, তাহলে অর্ধগোলকের অনুপাত কি 2/3, ঠিক আছে, পাই আর কিউব অনুপাত চোঙের কি হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, যেহেতু এইচ এর এই যে উচ্চতাটা ব্যাসার্ধের সমান তার জন্য এখানে কি হয়ে যাবে আর বসে যাবে 2/3 পাই আর কিউব, এবারে কি আসছে পাই আর কিউব, তাহলে পাই কিউব পাই কেটে গেল, তাহলে কত থাকছে 2, তাহলে এই পাঁচটা যদি কোনাকুনি গুণ করে 2:3 কি হবে 3 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত নম্বর সি দাগের অপশনে দেওয়া হয়েছে। তারপরে দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কি হবে, প্রথম 10টি সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় এ হলে, আচ্ছা এখানে হয়ে যাবে ওটা, হ্যাঁ 6 দাগেরটা। তাহলে প্রথম 10টি সংখ্যার গড় এ হলে, তাহলে প্রথম 10টি সংখ্যার গড় কিভাবে বার করি, 1 2 3 ডট ডট করে কটা সংখ্যা 10টা বাই কত হয়ে যাবে, বাই হয়ে যাবে আমাদের 100, আর এটার মান কত দেওয়া আছে এ দেওয়া আছে। তাহলে প্রথম 10টি সংখ্যার গড়ের মান কত আমাদের দেওয়া আছে এ দেওয়া আছে, তাহলে এটাকে যে আমরা ঘুরিয়ে লিখছি এ সমান, তাহলে এটাকে যোগ করলে কত হবে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কি ব্যবহার করি n × n+1 বাই কত হয়ে যাবে 2, এটা যে কোনো স্বাভাবিক সংখ্যা যটি স্বাভাবিক সংখ্যা থাকবে তার সমষ্টি বার করা এটা, তাহলে n মানে 10 × 10+1 বাই কি 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 5, তাহলে 5 × 11 সমান কত হয়ে যাচ্ছে 55, তাহলে n এর জায়গাতে যটা সংখ্যা থাকবে সেটা পুট করতে হবে, বাস হয়ে যাবে আমাদের। কত পেলাম 55, তাহলে উপরের মানটা কত 55 বাই কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত আসছে, এটা যদি হয় তাহলে এবার বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যমা বলে দিয়েছে, তাহলে a = কত পেলাম 5.5 পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি মধ্যমা সমান কি জানি, মধ্যমা সমান আমরা কি জানি, মাঝখানে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড 2, তাহলে n/2 মানে 10টা সংখ্যা যেহেতু বলেছি, তাহলে এখানে কত হয়ে যাবে 5 তম পদ যোগ 6 তম পদ ডিভাইডেড কত 2, তাহলে 5 তম পদ 5ই আর 6 তম পদ কত 6ই, তাহলে এখানে কি হয়ে যাবে 5 আর 6, তাহলে 11/2, তাহলে এটা যদি ভাগ করি কত হয়ে যাচ্ছে 5.5, তাহলে দেখো এদের কি আসছে গড় আর মধ্যমা সমান আছে, তাহলে অতএব দিয়ে বলতে পারবো a সমান কি আসবে m, a সমান m, তাহলে এটা অপশন নম্বর কত আছে a সমান m, তাহলে দেখো d এ দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের একের দাগেরটি আমাদের কমপ্লিট হলো, তারপরে 2 এ আসছে। আচ্ছা 2 এ কি বলেছে, 2 এ বলেছে p এর মান কত হলে p - 3x² + 5p + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, p এর মান কত হলে, এখানে দেখো -3 আছে, তাহলে +3 হলে আর হবে না, এই সেম অঙ্ক আমাদের কোশ্চেন দেখবে আমাদের বইয়ের প্রথম এতে দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, ওখানে x - 2, তাহলে x এর মান কত হলে ওখানে +2 হবে, সেম এখানে কি আছে p - 3, তাহলে এখানে 3 হলে +3 হলে এর মানটা কি হয়ে যাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে কি হয়ে যাবে এখানে +3 হয়ে যাবে, হ্যাঁ তাহলে এটা 2 নম্বর আছে। 1 নম্বর 2 এর 1, তাহলে 2 এর 2 এ কি বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে, হ্যাঁ
তারপর এটা বলছে আসল ও মূলধন ও নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে? আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টি কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। এখানে লিখে দিচ্ছি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বলা হয়, ঠিক আছে। তারপরে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতি হবে। কি হবে? সমানুপাতি। 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 তারপর 4 দাগেরটা কি বলেছে? সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান কত হবে? সাইন থিটা মাইনাস 30। তাহলে আচ্ছা, এখান থেকে তাহলে মানটা বার করি। কি বলা আছে? সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ দেওয়া আছে। তাহলে বা দিয়ে সাইন থিটা মাইনাস 30, সাইন কার মান? হাফ। তাহলে সাইন 30 মান, তাহলে উভয় পক্ষে সাইন সাইন তো উঠে গেল। থিটা মাইনাস 30 ইকুয়াল টু কি হবে? 30 ডিগ্রি। অতএব থিটার মান কত হয়ে যাবে? 30, এটা মাইনাস 30 আছে উপরে গেলে কত হয়ে যাবে? তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে থিটার মান যদি 60 হয় তাহলে কার মান চেয়েছে? কস থিটার মান চেয়েছে। তাহলে কস থিটার মান কিভাবে বার করবো? কস থিটা। তাহলে কস থিটা মান 60 পেলাম। কস 60 মান কত হয়ে যাবে? 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্র বৃদ্ধি, এটা হচ্ছে সমানুপাতি। আর এটা তাহলে কি হয়ে গেল? সাইন হাফ হয়ে গেল, ঠিক আছে। এটা অ্যান্সার। তারপর দেখো 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে কি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি হয় তাহলে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান কত হবে? আচ্ছা, তাহলে ভি সমান আমরা কি জানি? আমরা এখানে করে নিই অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। ভি মানে আয়তন সমান কি জানি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন মানে কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর এর মানটা কত বলেছে? ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে, আর স্কোয়ার এইচ, উচ্চতাটা ক্যাপিটাল এস দিয়েছে। তাহলে এটা এইচ হয়ে গেল। তাহলে এইচ সমান আমাকে মান চেয়েছে। তাহলে এইচ সমান যদি হয় তাহলে দেখো 3টা উপরে গেলে কি হয়ে যাবে? 3v হয়ে যাচ্ছে, তাই না? 3v ইকুয়াল টু কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ সমান যদি চাই তাহলে এইচটা রেখে বাকিটা এপারে হয়ে যাবে। তাহলে কি হয়? 3v বাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে ঘুরিয়ে লিখে নাও। এইচ ইকুয়াল টু কি হবে? 3v বাই পাই আর স্কোয়ার। তাহলে এটা কত নম্বর অপশনে আছে? আচ্ছা, এটা তো শূন্য সিম্পল, তাই না? তাহলে এটা অ্যান্সার আসবে। তাহলে এখানে কি লিখে দেবো? 3v বাই পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 6 দাগেরটা। 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34 আর কি বলেছে? 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? আচ্ছা, তাহলে x এর মান কিভাবে বার করবো? সেগুলো সংখ্যা কটা আছে? 9টা। 9টা মানে কি? অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয়, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে ফর্মুলা কি? n+1/2 তম পদ। তাহলে n+1 মানে কি? মধ্যমা। তাহলে কত হয়ে যাবে? মধ্যমা যে জোড় সংখ্যা থাকতো n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই ডিভাইডেড 2 হতো। আর এখানে অযুগ্মর জন্য কি হবে? n+1/2 তম পদ। তাহলে n মানে 9 প্লাস 1/2 সমান কত হয়ে যাচ্ছে? 5 নম্বর পদ। তাহলে 5 নম্বর পদ সমান কি হয়ে যাচ্ছে? পঞ্চম পদ তম পদ সমান পঞ্চম পদ 5 তম পদ। তাহলে 5 তম পদ কি আছে? x+2, এটা হচ্ছে মধ্যম। তাহলে এটা সমান আমাদের কি দেখিয়েছে? 24 দেখিয়ে দিয়েছে, তাই না? তাহলে শর্তানুসারে x+2 সমান যদি 24 হয় তাহলে x এর মান কি হবে? 24 - 2 বা x সমান কত হয়ে যাবে? বিয়োগ করলে কত? 22। তাহলে x এর মান কত হয়ে যাবে? 22 হয়ে যাবে। এখানে বলেছে অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত
অনুপাতে A:B:C যদি হয়, নির্ণীত সময়ের অনুপাত কি হচ্ছে XYZ হলে তাদের লাভের অনুপাত কত হবে। যখনই লাভের অনুপাত চাইবে সময়ের অনুপাত দিতে সময় আর মূলধনের অনুপাতকে ইনটু করলে হয়ে যাবে। তাহলে X হবে দেওয়া আছে, BY হবে, BY দেওয়া আছে, CZ দেওয়া আছে, তাহলে এটা কি হবে সত্য হয়ে যাবে। তাহলে এক দাগেরটা কি হচ্ছে সত্য হচ্ছে। তারপর দুই দাগেরটা কি বলেছে দেখো, দুই দাগেরটা বলেছে যদি A ভার্সেস B ভার্সেস 1/C আর C ভার্সেস D হয় তাহলে A ভার্সেস 1/D হবে। আচ্ছা এখানে দেখে নাও, A ভার্সেস B দিয়েছে, B ভার্সেস 1/C দিয়েছে, আর C ভার্সেস D দিয়েছে। তাহলে এগুলো থেকে আমরা এটি ভ্যারিসেসটা তুলে দিই। A সমান K1B, B সমান K2/C, আর C সমান কি হয়ে যাবে K3D। তাহলে এখানে লিখতে হবে K1 K2 ও K3 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লিখতে হবে কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে গেলাম। আচ্ছা A সমান কি পেলাম K1, B এর মান কত দেওয়া আছে K2/C হয়ে যাচ্ছে। তাহলে A সমান কি পাচ্ছি K1 K2, আর C এর মান কত দেওয়া আছে K3, আর কি আছে D দেওয়া আছে, ঠিক আছে। তাহলে A সমান দেখো আমরা এটাকে আলাদা করে নিচ্ছি, এই ধ্রুবকটাকে K1 K2 K3 ইন্টু 1/, কি হয়ে যাচ্ছে D হয়ে যাচ্ছে। তাহলে এটা গোটাটা একটা কি ধ্রুবক, তাহলে A ভ্যারিসাস কি আসবে 1/D, তাহলে এটা কি সত্য হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বরটা কি হবে সত্য হবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে। তারপর 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে কোন বৃত্তে দুটি জ্যা কেন্দ্র করে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। না, এটা মিথ্যা কথা, সমান্তরাল হবে না। তাহলে এটা কি হবে মিথ্যা। কোন বৃত্তে দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তাদের দৈর্ঘ্য সমান হবে কিন্তু সমান্তরাল হবে না, ঠিক আছে। তাহলে এটা 3 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। 2 ঘন্টায় π/6 হবে। আচ্ছা 1 ঘন্টায় কত আমি সেটা বার করে নিচ্ছি। তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে, 1 ঘন্টায় 360 বাই যেহেতু 12টা কাটা 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে 12, 3 12 36, 5 12 60, তাই তো। তাহলে এখানে দেখো 36 গোটাটা কাটা কত 360, 12 দিয়ে ভাগ করে 12 কে 3 12 36, তাহলে এখানে কত হচ্ছে 30। তাহলে 1 ঘন্টাতে 30 যদি হয় তাহলে 2 ঘন্টাতে কি হয়ে যাবে 60 ডিগ্রি আবর্তন করবে। তাহলে π/6 মানে কত, কত দেওয়া আছে 6, তাহলে π/6 মানে হচ্ছে 180/6, তাহলে কত হয়েছে 30 হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে মিথ্যা। আমাদের কত অ্যান্সার আসা উচিত 60, কিন্তু ও π/6 বলেছে মানে 30 ডিগ্রি বলেছে। তা 30 ডিগ্রি তো না, 2 ঘন্টা 1 ঘন্টায় 30 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু 2 ঘন্টায় 60 ডিগ্রি অতিক্রম করবে। তো সে এখানে কি বলেছে π/6 মানে 30 ডিগ্রি, তাহলে এটা 4 দাগেরটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা 5 দাগেরটা কত বলেছে, 5 দাগেরটা বলেছে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক এবং নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত দেওয়া আছে 2:1। একটি নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2:1 যদি হয় তাহলে উভয়ের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ধরি উভয় এর ব্যাসার্ধ ধরলাম আর একক, ঠিক আছে, উভয়ের ব্যাসার্ধ আর একক ধরলাম। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি নিরেট গোলকের 4πr², আর গোলকের এটা হলো আর একটা কি বলেছে নিরেট অর্ধগোলকের, তাহলে নিরেট অর্ধগোলক কি হবে 3 হবে, 3πr²। তাহলে এখানে πr² আছে কত থাকছে 4:3 থাকছে। তাহলে আমাদের কত দেওয়া আছে 2:1 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, এটা কি হয়েছে মিথ্যা হয়ে যাচ্ছে। 5 দাগেরটাও মিথ্যা, ঠিক আছে। তাহলে 6 দাগেরটা কত বলেছে, 6 দাগেরটা বলছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x যদি হয় তাহলে প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n তম সংখ্যাটি হবে x-1 x বার প্লাস k। এটা সত্য না মিথ্যা দেখিয়েছি দেখো। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত, n সংখ্যক স্বাভাবিক
সংখ্যার গড় কত দেওয়া আছে, এক্স বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সমষ্টি কত হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু এক্স বার, তাহলে এক্স বার করে দিলাম। ঠিক আছে, তাহলে আবার কি বলেছে, n মাইনাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে, দেওয়া আছে কে, তাহলে n তম, অতএব n তম সংখ্যাটি হলো কত আছে, n এক্স বার মাইনাস কি হয়ে যাবে, কে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, মানে এটা n তম সংখ্যা আর এটা n মাইনাস ওয়ান, তার মানে তার আগের সংখ্যা, তাহলে এখান থেকে মাইনাস করলে হয়ে যাবে n তম সংখ্যাটা। তাহলে এটা আসছে আমাদের বই, কি দেওয়া আছে, বই দেওয়া আছে n মাইনাস ওয়ান এক্স বার প্লাস কে, তাহলে এটা কি দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা কি হচ্ছে, সত্য, পরেরটা কি হয়ে যাচ্ছে, সত্য, তারপরেরটা মিথ্যা হচ্ছে, তারপরেরটাও মিথ্যা হচ্ছে, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটাও মিথ্যা। এই হচ্ছে আমাদের সত্য মিথ্যা। তারপর চলো 4 দাগের গুলো, 4 দাগের গুলো কি বলেছে, 4-এর 1 বলছে 500 টাকার বার্ষিক 10%, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে 500 টাকা যদি আসল হয়, চক্রবৃদ্ধি সুদ 10, আর সমূল চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি সুদ সমান, সমূল চক্রবৃদ্ধি মানে কি, 500 টাকা আসল আর তার সঙ্গে 105 টাকা যোগ করলে হয়ে যাবে, তাহলে টোটাল কত হচ্ছে 605 টাকা, তাই তো। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, আমরা এটা মানটা বার করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তাহলে সমূল চক্র বৃদ্ধি সমান কি হবে, 500 টাকা আসল যোগ 105, তাহলে কত হবে 605 টাকা। ঠিক আছে, তাহলে 605 হলো। তাহলে এখানে দেখো আমরা এভাবে লিখতে পারবো কি, 605 যেহেতু পেলাম, তাহলে আমরা এ ইকুয়াল টু কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, এটাই তো। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছি, 605। পি এর মান আসলটা কত দেওয়া আছে, 500 দেওয়া আছে, তাহলে 500, 1 প্লাস আর এর মান কত বলেছে 10, তাহলে 10 বাই 100, আর আমাদের কি চেয়েছে, সময়টা বার করতে হবে, এর মানটা বার করতে হবে। তাহলে 605 আর নিচে 500 চলে আসলো, তাহলে ইকুয়াল টু কি হবে 1 প্লাস, আচ্ছা এটা কিছু কেটে দিই, তাহলে কত হবে 10, 11 হয়ে যাচ্ছে, তাই না, 11 বাই কি আসছে, 11 বাই 10 আসছে, 11 বাই 10 তার এন হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ভাঙলে কত হবে, এটাকে যদি ভেঙে নিই আমরা, কাটাকাটি করে দেখো, 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, এখানে 5 একে 5 100, তাহলে এটাকেও লেখা হবে 21 বাই 100 কে লেখা হবে 11 বাই 10 লেখা হবে, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে 11 বাই 10 তার এন। তাহলে এটা নিচেরটা বেসটা সরিয়ে যদি এন সমান কি আসছে 2 আসছে, তাহলে সময়টা কত লাগবে 2। ঠিক আছে, সময়টা কত 2 লাগবে। তারপরে দেখো 2 দাগের গুলো কি বলছে, একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা এবং বেলা মূলধনের অনুপাত 3:8:5, ইলার লাভ বেলার চেয়ে লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। আচ্ছা, তাহলে 3 জনের অনুপাত যেটা দেওয়া আছে, আমরা অনুপাতটা লিখে নিচ্ছি কি, ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত 3:8:5, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মোট লাভ ধরে নিচ্ছি, মোট লাভ x টাকা, তাহলে ইলা কত পাবে, ইলার লভ্যাংশ x ইন্টু ইলা কত 3 আছে, 3 বাই 3টা যোগ করলে কত হয়ে যাবে 16 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি যাবে না, 3x বাই 16 টাকা। তাহলে রহিমার লভ্যাংশ কত হবে, x ইন্টু 8 বাই 16, মানে কাটাকাটি যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে দেখো, 8 আছে না 5 আছে,
আচ্ছা, প্রথম আমার দ্বিতীয় দরকার নেই, তবু আমি বার করে নিচ্ছি। তাহলে কত আছে, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাবে, 8 একে 8, 8 9 16, তাহলে x/2 টাকা। আর একটা কি আছে, বেলার, বেলার মূলধন কত হবে, x × 5/16, তাহলে 5x/16 টাকা। এবার কি বলেছে, তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারবো, বলেছে কি ইলার লাভ বেলার চেয়ে 600 টাকা কম। তাহলে ইলার লাভটা বেলার চেয়ে 600 টাকা কম, তাহলে 5x/16 আর এখানে 3x/16, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, 600 টাকা। যেহেতু 600 টাকা এটা থেকে এ কম আছে, তাহলে হরগুলো আছে 16, 5x - 3x = কি হবে 600। তাহলে এখানে কি আসবে, 2x সমান, এটা উপরে যদি গুণ যদি হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, গুণ হলে 6 6 36, আচ্ছা 36 96 হচ্ছে না, 6 16 96 হচ্ছে, আর দুটো শূন্য, তাহলে বাদে x সমান কত হবে, 96/2, তাহলে কত হবে 48। তাহলে x সমান কত হবে, 4800 টাকা। তাহলে তার মোট লাভ কত হয়েছিল, 4800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার 2 দাগেরটা। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে। আচ্ছা, 3 দাগেরটা এখানে হয়ে যাবে। 3 দাগেরটা কি বলেছে, x² - 22x + 1/5 = যদি 0 হয়, তাহলে বলেছে দুটো বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β মান চেয়েছে। আচ্ছা, দুটো বীজ বলে দিয়েছে, দুটি বীজ আলফা আর বিটা, তাহলে 1/α + 1/β। তাহলে আলফা প্লাস বিটা মানে আমরা কি জানি, -b/c। তাহলে -b এর মান কত হচ্ছে 22, আর c এর মান কত হচ্ছে 105। তাহলে কত হয়ে যাবে, b/a হবে, সরি b/a। তাহলে a এর মান কত হচ্ছে 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 22 পেলাম। আলফা প্লাস বিটা মান কত পেলাম, 22 পেলাম। আর একটা আলফা ইন্টু বিটা কি হবে, c/a, c এর মান কত আছে 105/a মানে 1, তাহলে 105। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 1/α। আচ্ছা, এরকম চেয়েছে 1/α + 1/β। তাহলে এদের হরগুলো লসাগু করলে কি হবে, আলফা বিটা, তাহলে এখানে বিটা প্লাস আলফা, তাহলে আলফা প্লাস বিটা মান কত 22 দেওয়া আছে, আর নিচে কত হবে 105। এটা হচ্ছে, তাহলে অ্যান্সারটাও কি হয়ে যাচ্ছে, এটাই হবে 1/α + 1/β মান কত হবে 22/105। ঠিক আছে, তাহলে এটা 3 দাগের অ্যান্সার। আচ্ছা চলো 4 দাগে কি বলেছে, 4 × 4। তাহলে 4 × 4 কি বলেছে, 4 × 4 বলেছে যদি 3x - 2y versus 3x + 2y = 4:5 হয়, তাহলে x + 3 আর x অনুপাত x - y এর মান কত হবে। আচ্ছা, সহজ অঙ্ক এটাও। দেখো আমরা বার করে নিই মানটা, তাহলে সুবিধা হবে। এখানে দেওয়া আছে আমাদের কি, 3x দেওয়া আছে -2y অনুপাত 3x + 2y = দেওয়া আছে 4:5। আমাদের চেয়েছে x + y আর x - y এর মান চেয়েছে, তাহলে এটা বার করতে পারবো। তার আগে আমরা কি করব, এখান থেকে আমরা মানটা বার করে নিই, x আর y এর মানটা বার করলে আমরা পেয়ে যাবো কিন্তু। ঠিক আছে, তাহলে কিভাবে, দেখো আমরা এখানে এটাকে আমরা ডিভাইডেড আকারে মানে ভাগ আকারে লিখতে পারো, 3x - 2y / 3x + 2y = কি হবে 4/5। কোনাকুনি গুণ করে নাও, তাহলে 5 দিয়ে গুণ করলে 3 × 5 = 15x - 10y = 3 × 4 = 12x + 8y। তাহলে এখানে দেখো 15x, এটা এপারে আসলে কত হয়ে যাবে, -12x = 8y পরে আছে, এটা মাইনাস আছে, পরে গেলে কি হবে +10y। তাহলে কত হয়ে যাচ্ছে, এখান থেকে মাইনাস যদি করি তাহলে হয়ে যাচ্ছে 3x সমান কত হয়ে যাবে 18y। তাহলে x/y সমান কত হয়ে যাবে 18/3। তাহলে 3 × 3 = 3 × 6, তাহলে কত হয়ে যাচ্ছে x/y সমান হচ্ছে 6/1। এটা আমরা পেলাম। ঠিক আছে, এটা যদি পাই তাহলে আমরা ধরে নিচ্ছি x সমান 6k আর y সমান কত, তাহলে y সমান আমরা কি পেয়ে যাব, y সমান পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা মান বার করে রাখছি, তাহলে এটা যদি হয় তাহলে একটা লাইন আর করে দিচ্ছি, x সমান কি হয়ে যাবে 6y হয়ে যাবে, x সমান 6y হয়ে যাবে। তাহলে এখান থেকে এভাবে যদি করি তাহলে আমাদের কি কি চেয়েছে, x + y একটা চেয়েছে,
অনুপাত এক্স মাইনাস ওয়াই, এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে মান বসাচ্ছি। দেখো এক্স এ যাতে এক্স, তাহলে কি বসে যাবে, এক্স সমান 6y, তাহলে 6y প্লাস কি হয়ে যাবে, এখানে ওয়াই দেওয়া আছে। আচ্ছা, আবার এক্স এ যাতে 6y মাইনাস ওয়াই, তাহলে এখানে বিয়োগ করে নাও, 7y অনুপাত কি হয়ে যাবে 5y, তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে কি হয় 7:5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7:5। ঠিক আছে, 7:5 এটা হচ্ছে অ্যান্সার। 4 দাগেরটা দেখে নাও একটু ভালো করে। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে বিও সি, এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে বিও সি ব্যাস, মানে ও মাঝখানে একটা, ওটার জন্য ব্যাস বলেছে, বিসি ব্যাস হবে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ত্রিভুজ এডিসি এর 110 হলে এসি বি এর মান কত হচ্ছে। আচ্ছা, চিত্রটা এমন করি তাহলে বুঝতে হবে তোমরা। এটা ও কেন্দ্রে একটা বৃত্ত, এটা বলে দিচ্ছে এ ও বি একটা ব্যাস, ঠিক আছে। এবার এখান থেকে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলেছে, এটা থেকে এটা আসছে, এটা আসছে, আর এখান থেকে এটা আসছে, তাহলে এটার মান আমাদের বলা আছে কত 110 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা যদি এরকম হয়, তাহলে এটা এ, এটা বি, বিসি বলেছে ব্যাস না, বিসি বি ও সি, তাহলে বি এ বি সি, আর এটা কি হবে ডি হয়ে যাবে। তাহলে এ বি সি ডি কি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ কোণ এ বি সি প্লাস এ ডিসি, এ বি সি আর এ ডিসি, এ দুটো সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে শুধু কোণ এ বি সি এর মান যদি বার করি, তাহলে 180 মাইনাস যেটা দেওয়া আছে ওর 110 মাইনাস করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে এটার মানও পেয়ে গেলাম কত 70 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখো এখানে এটা মাঝখানে দেওয়া আছে কোণ বি এ, কোণ বি এসি, বিএসি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার জন্য এর মান কত হবে 90 ডিগ্রি। কেন, অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয়, এটা লিখে দিলাম। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই, এটা 90 পেলাম, এটা 70 পেলাম, তাহলে এটা কোণের মান অবশ্যই আমরা বার করতে পারবো। তাহলে অতএব কি চেয়েছে আমাদের, কোণ এসিবি, এ সি বি, তাহলে তিনটা কোণের সমষ্টি 180, তাহলে এখান থেকে কত বাদ দিব, একটা 90 পেলাম আর একটা 70 পেয়েছি, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে 20 ডিগ্রি। অতএব কোণ এ সি বি সমান কি আসছে 20 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 5 দাগেরটা এটা। আচ্ছা, তারপর 6 চলো। 6টা কি বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল বলেছে এডি, এবং এডি এর মান 4 সেমি, এসি এবং বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দু ছেদ করেছে যে এও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান 1/2 হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এটা সদৃশ্য এই থেকে দেওয়া আছে। আচ্ছা, দেখো 6টা দেওয়া আছে কত, এরকম একটা চিত্র আছে, দেখো এটা একটা চিত্র, এটা এখান থেকে একটা যুক্ত দেওয়া আছে। আচ্ছা, এদের কর্ণদ্বয়, এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে এ ও সি আর এটা বি ও ডি, এটা দেওয়া আছে। তাহলে এদের মধ্যে দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও বি এর মধ্যে কোণ এ ও ডি সমান বিপরীত কোণের কি বলতো, বিপরীত কোণ সমান কি হচ্ছে কোণ সি ও বি, এ ও ডি, তাহলে এটা সি ও কি হচ্ছে ডিটা হচ্ছে না সি ও ডি,
এ ও ডি, এটার হচ্ছে এটা সি ও ডি। তাহলে এটা বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, তাই তো। তাহলে পরস্পর সমান যদি হয় তাহলে এখানে কি হবে, এ ও বাই ও সি সমান ডি ও বাই কি হয়ে যাবে, ও বি। ঠিক আছে, ও বি, ডি ও সমান ও বি, আর এটা এ ও সমান ও সি, এটা তো হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, এরা সদৃশ। তাহলে ত্রিভুজ এ ও ডি সদৃশ কার সঙ্গে, ত্রিভুজ সি ও বি সঙ্গে। তাহলে অতএব এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান এ ডি বাই সি বি সমান 1/2। তাহলে এ ডি বাই সি বি সমান কত হয়ে যাবে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বিসি এর মানটা আরামসে আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে সিবি আর বিসি, আচ্ছা এখানে যেহেতু এরকম হয়ে আছে তাহলে আমরা জানি কি সিবি আমাদের কিসের মান চেয়েছে, বিসি বা সিবি, এটা একই না, তো ঘুরিয়ে যদি লিখি আমরা বিসি লিখছি এটাকে, সিবি আর বিসি একই, তাহলে 2AD এটা তো হচ্ছে। তাহলে 2 ইন্টু এডি এর মান আমাদের জানা আছে, কত দেওয়া আছে এডি, দেখো বইয়ে 4 সেমি দেওয়া আছে তোমাদের কোশ্চেনেতে, এডি সমান আগে থেকে দেওয়া ছিল 4 সেমি দেওয়া ছিল, তাহলে কত হয়ে যাবে 8 সেমি। তাহলে বিসি বা সিবি এর মান কত হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 দাগের অঙ্ক। তারপর চলো 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, এ বি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে লিখে দেব ত্রিভুজ এ বি সি এর এ বি সি সমান কত ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা সমকোণ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এসি, ধরো না এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে এটা এ ধরে নিচ্ছি, বি ধরে নিচ্ছি, এটা সি, তাহলে এসিটা অতিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান যদি অতিভুজ শুধু বার করি তাহলে রুট ওভার কি হয়ে যাবে এ বি স্কোয়ার, তাহলে এ বি এর মান দেওয়া আছে কত 6, তাহলে 6 এর স্কোয়ার প্লাস বিসি এর 8, 8 এর স্কোয়ার, তাহলে রুট ওভার 36 যোগ 64 কত হবে 100 সমান 10। এসি সমান কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হয়, অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক হয়, এটা মনে রাখবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কার সঙ্গে সমান হয়, সমান অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক, অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে কত হবে, যদি এরকম হয় অতএব ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ কত হয়ে যাবে, হাফ ইন্টু এসি, এসি এর অর্ধেক, তাহলে বলে দিচ্ছে হাফ, এসি এর 10, তাহলে 5 হয়ে আছে, কত হয়ে যাবে 5 সেম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 7 দাগেরটা এটা অ্যান্সার, দেখে নাও। তারপর 8 দাগে চলো, তারপর চলো 8 দাগের 4 এর 8 কি বলেছে, আর cos থিটা ইকুয়াল টু 2√3,
আর cos থিটা ইকুয়াল টু কি হবে 2√3 যদি হয়, তাহলে কি বলেছে আর sin থিটা ইকুয়াল টু 2 এবং থিটা মানটা কি হবে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি ছোট হয়, তাহলে আর ও থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আর ও থিটার মান কিভাবে নির্ণয় করবো দেখো, আমরা এভাবে লিখেছি আর cos থিটা ইকুয়াল টু 2√3 দেওয়া আছে, হ্যাঁ, আর sin থিটা দেওয়া আছে কত, এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি, আর এটাকে আর sin থিটা ইকুয়াল টু কি হবে 2 দেওয়া আছে, তাহলে এটাকে 2 ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখবে আমরা 2y যদি 1 করি তাহলে একটা মান চলে আসবে, 2y 1 যদি করি তাহলে এখান থেকে একটা মান আসবে, কি মান আসবে 2/1, তাহলে যদি করি তাহলে কি আসছে আর sin থিটা ইকুয়াল টু 2 চলে আসছে, আর নিচে কত আসবে, নিচে আসবে আচ্ছা বিয়োগ করলেও যদি করি তাহলে এখানে কি আসছে যদি ভাগ করে নিই তাহলে এরকম চলে আসছে আর cos থিটা ইকুয়াল টু কি আসবে 2/1/3, এই 2√3 হচ্ছে 2√3। তাহলে দেখো আর 2 কেটে গেলে 1 থাকছে, তাহলে sin বাই cos সমান কি হয়ে যাবে, sin বাই cos সমান হয়েছে tan থিটা, তাহলে tan থিটা সমান কি 1/√3, tan কার মান √3, tan কার আচ্ছা tan থিটা ইকুয়াল টু 1/3 হলো, তাহলে tan থিটা কার মান হচ্ছে 1/√3, তাহলে tan হচ্ছে tan 30 এর মান, tan থিটা ইকুয়াল টু 1/√3 হচ্ছে tan 30 এর মান, তাহলে ইকুয়াল টু কত পেলাম, থিটার মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, থিটার মান কত পেলাম 30 ডিগ্রি। এবার যে কোনো একটা সমীকরণ, উপরে দুটো সমীকরণ ধরেছি, তাহলে ধরে নিচ্ছি কি 2 নম্বর সমীকরণ লিখলে 2 নম্বর লিখে দাও, 2 নম্বর সমীকরণে কার মান থিটা ইকুয়াল টু 30 বসিয়ে পাই, তাহলে বসিয়ে দেখো আর দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু 2, তাহলে আর sin 30 ইকুয়াল টু কি হবে 2 হয়ে যাবে, তাহলে আর ইন্টু এটা sin 30 মান হাফ ইন্টু 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা উপরে গেলে কি হবে, তাহলে কোনাকুনি গুণ করছে আর সমান কত হয়ে যাবে 4 হয়ে যাবে, থিটার মান পেলাম 30 আর আর এর মান পেলাম 4, তাহলে এটা হয়ে গেল আমাদের আর দাগের অঙ্ক, ঠিক আছে। তারপরে 9 দাগেরটা চলো, 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে sin আলফা a প্লাস b ইকুয়াল টু 1 cos a মাইনাস b ইকুয়াল টু 1 হলে cot 2a এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা a এর মানটা কি হবে, সমান হতে পারে b এ বা b এর থেকে বড় হতে পারে। আচ্ছা দেখো তাহলে sin কি বলে দিয়েছে, sin a প্লাস b সমান কত 1 দেওয়া আছে, তাহলে sin a প্লাস b এখানে কার মান sin 90 এর মান 1, তাহলে এখানে আরেকটা দিয়েছে কত cos দেওয়া আছে, cos a মাইনাস b সমান কত 1 দেওয়া আছে, তাহলে cos a মাইনাস b সমান কার মান দেওয়া আছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, তাহলে a মাইনাস b সমান কি আসছে 0 ডিগ্রি, আর এখানে a প্লাস b সমান কত আসছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটোকে আমি যদি যোগ করি, এটাকে 1 ধরে নিচ্ছি, এটাকে 2 ধরে নিচ্ছি, তাহলে 1 যোগ 2 যদি করি তাহলে কি পাবো a প্লাস b প্লাস a মাইনাস b সমান কত হয়ে যাচ্ছে 90 প্লাস 0 ডিগ্রি, তাহলে b কেটে গেল, তাহলে 2a সমান কত 90 ডিগ্রি, তাহলে a এর মান কত হবে 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে 2 থেকে কি পাই, 2 থেকে পাই কি পাবো, 2 থেকে a মাইনাস b সমান যদি আমাদের 0 হয় তাহলে এখানে বা দিয়ে b সমান কি হয়ে যাবে 0 ডিগ্রি, যেহেতু এখানে দেওয়া আছে b আর a কি হচ্ছে সমান হচ্ছে না, এখানে b এখানে যদি উপরে চলে যায় a সমান বা আচ্ছা a সমান কি হয়েছে b হয়ে যাচ্ছে ওটা উপরে গেলে, তাহলে এরকম লিখতে পারবো, অতএব b সমান a সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, মানে a b এটা সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, তাহলে অতএব a সমান b সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, a সমান b সমান 45 ডিগ্রি যদি হয় তাহলে তোমাদের এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে cot এর মান চেয়েছে,
তাহলে কট কত, কট 2a, তাহলে কট 2a, তাহলে কট কত হয়ে যাচ্ছে, কট 2a মানে কত, কট 2 ইন্টু 45, তাহলে কট 90 ডিগ্রি, কট 90 এর মান কত হবে, দেখো আমাদের এটুকু কিন্তু করার প্রয়োজন ছিল না, যে তোমাদের এখানে a প্লাস বি দিত বা এ বি দিত, তার জন্য আমি এটা করে দিলাম একবারে, হ্যাঁ এটুকুর প্রয়োজন কিন্তু নেই। তাহলে আমরা জেনে গেছি এ এর মান কত 45, তাহলে এখানে কট 2a দেওয়া আছে, 45 টা বসিয়ে দিলাম, এ জায়গাতে 90, তাহলে কট 90 এর মান হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 9 দাগেরটা হয়ে গেছে। 10 দাগের দেখো, 10 দাগেরটা কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বলছে তার ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে সেটা। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ আর এখন ধরলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা বর্গ একক। ঠিক আছে, তাহলে এখন দ্বিগুণ করা হলে তার ব্যাসার্ধ কত হবে, আর একক, তাহলে দ্বিগুণ করলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে হবে কত হবে 2r, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2, আচ্ছা 4 পাই আর স্কোয়ার ছিল, 4 পাই আর স্কোয়ার যাতে কি হবে 2r তার হোল স্কোয়ার, এটা কি হবে 2 পাই আর এখানে 4 আর এর স্কোয়ার, তাহলে 4 4 কত হয়ে যাবে 16 হয়ে যাচ্ছে, তাহলে 16 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন এটা হচ্ছে, তাহলে বৃদ্ধি পাবে কতটা, অতএব বৃদ্ধি পাবে কতটা, বৃদ্ধি পাবে 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 12 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা যদি হয় তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কিভাবে বার করবে, এই যে যেটা বৃদ্ধি পেয়েছে ওটা হবে উপরে 4 পাই আর স্কোয়ার, কত থেকে বৃদ্ধি পেয়েছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ইন্টু কি হয়ে যাবে 100, তাহলে পাই পাই আর স্কোয়ার কেটে গেল। এখানে যদি আমি কাটাকাটি করতে যাই, দেখো 4 1 4 3 4 12, তাহলে কত হবে 300, তাহলে 300% ওরা বৃদ্ধি পেয়েছে এটা। তাহলে এটা হচ্ছে 10 দাগের অঙ্ক। তারপর চলো 11 দাগ। 11 দাগটা কি বলেছে, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা ঘনকের বাহু দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x, ঘনকের বাহুর দৈর্ঘ্য x সেমি ধরে নিলাম, তাহলে কর্ণ কত হবে, ঘনকের কর্ণ √2 ইন্টু বাহু মানে x, এটাই তো, তাহলে শর্তানুসারে হবে √2 ইন্টু 6 সমান কি দেওয়া আছে, তাহলে √2 ভাবে গেলে x এর মান কত হয়ে যাবে 6 হয়ে যাচ্ছে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে কি 6 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6 গুণিত 6 6 36, 36 আর 3 18 19 20 21, তাহলে 216 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের 11 দাগের অ্যান্সার। এটা খুব সহজ অঙ্ক দেওয়া ছিল। তারপরটা দেখো, তারপরটা এখানটায় হয়ে যাবে 12 দাগের। হ্যাঁ কি বলেছে দেখো, বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, সামেশন fi xi ইকুয়াল টু 140 হলে সামেশন fi এর মান কত। আচ্ছা সামেশন কি দেওয়া আছে, fi xi এর মান কত দেওয়া আছে 140, আর সামেশন fi সমান আমরা x ধরে নিচ্ছি, ঠিক আছে না ধরলে হবে কোনো ব্যাপার না। তাহলে এটা সমান গড় বিভাজনের সংখ্যা কি আছে, পরিসংখ্যা বিভাজনের গড় সমান কত হচ্ছে
পরিসংখ্যা বিভাজনের গড় সমান কি হয়ে যাবে, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, তাহলে কি হয়ে যাচ্ছে 140 বাই এক্স। ঠিক আছে, তাহলে 140 বাই এক্স সমান আমাদের দেওয়া আছে 7। কোনাকুনি যদি গুণ করে নিই তাহলে 7x সমান কত হয়ে যাবে 140, বাদে x সমান কত হয়ে যাবে 140 বাই 7, আর এগুলো কত হয়ে যাবে 20। তাহলে x এর মান কত হয়ে যাবে 20, সামেশন এফ আই এর মান কত হবে 20 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা ছিল 2024 এর মাধ্যমিক কোশ্চেন পেপারটা, আমরা কোশ্চেনটা সলভ করলাম। ঠিক আছে।